হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা ক্লাস। তো আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত যে বাংলা অনুচ্ছেদ বইটি রয়েছে, এই অনুচ্ছেদ বইয়ের আমরা আজকে 32 নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদ আমরা পড়ব। এই অনুচ্ছেদ থেকে পূর্ণাঙ্গ একটি ক্লাস করব। এই ক্লাসে আমরা 7টি পর্বের মাধ্যমে গল্প পাঠ থেকে শুরু করে ক্রিয়ার কাল নির্ণয়, ক্রিয়ার কাল পরিবর্তন পুরো ক্লাসে আমরা দেখে নেব 32 নম্বর অনুচ্ছেদে থেকে আমরা কি কি শিখতে পারি এবং সেটা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য কতটা উপযোগী হয়। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে যত ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি তার কিছু নমুনা আমরা আজকের ক্লাসে পাবো। সবাই বই বের করবে, 32 নম্বর অনুচ্ছেদ বের করো। এই বই থেকে আমরা সরাসরি চলে যাব বইয়ের পাতাতে। আমরা বোর্ড ওয়ার্ক এবং বইয়ের পাতা দুটো মিলিয়ে ক্লাস শুরু করব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমাদের যে পর্ব থাকে পর্ব 1। পর্ব 1-এ আমরা কি করে থাকি, আমরা গল্পটাকে পাঠ করব, গল্প পাঠ এবং তার অর্থ বুঝে নেওয়া, গল্প পাঠ এবং অর্থ বুঝে নেওয়া, গল্পটাকে পড়ে তার অর্থটাকে বুঝে নেব। এই পৃথিবীর সমগ্র জীবকুলের জীবনযাত্রার রক্ষার জন্য জলের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই পৃথিবীর বুকে আমরা যত জীব দেখতে পাই তাদের জীবনযাত্রা অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জল না হলে কোনো জীব বাঁচতে পারবে না। তাই বলা হচ্ছে জলের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জলের চাহিদা বলতে জলের যে দরকার, জলটা দরকার সেটা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন খাবার দাবার হোক, শিল্প হোক, সেটা আমরা পরে জানবো। কিন্তু যেহেতু প্রকৃতিতে বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত, সে কারণে মাথাপিছু জলের পরিমাণ কমে যাচ্ছে। এই যে জলের যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানে আরো জল দরকার, কিন্তু সেক্ষেত্রে জলের যে পরিমাণ, বিশুদ্ধ জলের পরিমাণটা এটা তো আর বাড়ছে না। তাই কি হচ্ছে, মাথাপিছু অর্থাৎ প্রত্যেকের মাথাপিছু বলতে প্রত্যেকটা মানুষের জন্য প্রকৃতিতে যে জল আছে তার যে পরিমাণ, যতগুলো মানুষ তত সংখ্যা দিয়ে ভাগ করলে যে পরিমাণ জল থাকে সেটাকে মাথাপিছু জল বলে। সেই মাথাপিছু জলের পরিমাণ ধীরে ধীরে কমছে। কেন? কারণ মানুষ বাড়ছে, ব্যবহার বাড়ছে, জল তো আর বাড়ছে না। এই জন্য জলজনিত সমস্যা তাই আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে জটিল অবস্থার সৃষ্টি করবে। তাহলে জলজনিত সমস্যা অর্থাৎ জলের হাহাকার, জল নেই জল নেই, জল কোথায় পাবো, জল কোথায় পাবো, এই যে জলের জন্য যে সমস্যা, এই সমস্যাটা জটিল অবস্থার সৃষ্টি করবে। অর্থাৎ অবস্থা খুবই ঘোরতর হয়ে দাঁড়াবে, কঠিন পরিস্থিতি এসে দাঁড়াবে আমাদের সামনে। আমাদের দেশে মাথাপিছু বরাদ্দ জলের শতকরা 8.5 ভাগ কৃষিকার্যে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর বুকে যত মানুষ আছে তাই দিয়ে যদি জলকে ভাগ করা যায় তাহলে পৃথিবীর মাথাপিছু জল হয়। আবার যদি ভারতবর্ষে যত জল আছে সেটাকে যদি ভারতবর্ষের মানুষের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মাথাপিছু ভারতবর্ষের লোকের মাথাপিছু জলের পরিমাণ বেরোবে। সেই জলের মধ্যে থেকে আমাদের কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। কৃষি কাজে আমরা 8.5% জলকে দিয়ে দিই। সেই যে জলটা ব্যবহার করা হয় সেটা আমাদের ভাগের জল, সেটা আমরা কৃষি কাজের জন্য উৎসর্গ করে থাকি, না হলে তো আমাদের খাবারের ফসল আমরা পাবো না, তাই না? এরপরে বিভিন্ন কলকারখানায় এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে শতকরা 10 ভাগ জল যোগান দিতে হয়। আবার আমরা আমাদেরই জলের 10% তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কলকারখানায় আমরা দিয়ে থাকি, সেটাও আমাদের প্রয়োজনীয় জিনিস। তাই আমাদের ব্যবহারের জলটা আমরা সেখানে দিয়ে থাকি। অবশিষ্ট শতকরা 5 ভাগ জল আমাদের গার্হস্থ্য কাজে ব্যবহৃত হয় এবং অবশিষ্ট যে জল থাকে তার মধ্যে 5% জল আমরা গার্হস্থ্য জীবনে অর্থাৎ স্নান করা, জামা কাপড় কাচা, বাসন মাজা, বাড়ি পরিষ্কার করা, আমাদের নিজেদের কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
এই সব কাজের জন্য আমরা ব্যবহার করি। এই 5% এগুলো সবই আমাদের বেঁচে থাকার জন্য দরকার। তাহলে আমাদের যে মাথা পিছু যে জল, সেই জলটাই কিন্তু আমরা এইসব কাজে ব্যবহার করছি। এরপরে আসা যাক যে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে জলের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। এদিকে জনসংখ্যা তো ক্রমাগত বাড়ছে, তাহলে এই যে কৃষিকাজ, এখানে জল বাড়ছে ব্যবহার, এখানে শিল্পক্ষেত্রে জলের পরিমাণ বাড়ছে, আবার মানুষ বাড়লে গার্হস্থ্য জীবনে জলের পরিমাণ বাড়ে। অর্থাৎ জলের ব্যবহার করার পরিমাণ, এই যে ব্যবহার, এটা বাড়ছে। এদিকে জলের যে পরিমাণ আছে সেই পরিমাণটা তো আর বাড়ছে না, সেটা তো একই থাকছে। ফলে কি হচ্ছে, মাথা পিছু জলের পরিমাণের কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু পর্যাপ্ত থাকছে না। এবার জলের সমস্যা সমাধানের জন্য সরকারি স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হচ্ছে। সরকারিভাবে বলা হচ্ছে যে এই পদক্ষেপ নিতে হবে, ওই পদক্ষেপ নিতে হবে, কিন্তু জল সমস্যা সমাধানের জন্য এক সার্বিক কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরি, এবং এই কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু শুধু কথা বললেই হবে না, কর্মসূচি বানাতে হবে, কাজ করতে হবে, সেই কাজে সরকারকে এগিয়ে আসতে হবে, বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই জল সমস্যাকে আমরা রুখতে পারবো। আমাদের দেশে গার্হস্থ্য জল সরবরাহ ব্যবস্থা ভূগর্ভস্থ জল থেকে করা হয়। ভূগর্ভস্থ জল বলতে আমরা বুঝি এই যে মাটির লেভেল, মনে করো এই মাটির লেভেল, এই মাটির উপরে ঘর বাড়ি রয়েছে, এই পুকুর রয়েছে, এই নদী রয়েছে, আর এই মাটির তলায় যে জল রয়েছে, এই জলের স্তরকে আমরা কি বলবো? এই জলের স্তরকে আমরা বলবো যে ভূগর্ভস্থ জল। এটাকে বলা হয় ভূগর্ভ, ভূগর্ভ, ভূগর্ভস্থ জল বলা হয়ে থাকে এটাকে। তাহলে এই জল থেকে আমরা টিউবওয়েলের সাহায্যে, চাপ কলের সাহায্যে, স্যালো মেশিনের সাহায্যে আমরা এই জলকে তুলে থাকি। এই জলকে আমরা মাটির এই ভেতর থেকে এখান থেকে তুলে নিয়ে যাই, এখান থেকে এইভাবে তুলে নিয়ে যাই। তাহলে এই ভূগর্ভস্থ জলে আমাদের দেশে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কিছু কিছু অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ ও ব্যবহার করা হয়। কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলে সেই জলটাকে ধরে রাখা হয়, সংরক্ষণ, এবং সেটাকে ব্যবহার করা হয়। ভারতবর্ষে প্রায় শতকরা 85% গ্রামীণ এলাকায় জল সরবরাহের মূল উৎস ভূপৃষ্ঠের জল। কিন্তু গ্রামীণ এলাকাতে দেখা যায় যে ভূপৃষ্ঠের যে জল আছে সেই জলটা, যেমন ঝর্ণার জল, হ্রদের জল, নদীর জল, এইগুলোকেই ব্যবহার করে থাকে গ্রামের মানুষেরা। দেশের বড় বড় শহরে মূলত ভূপৃষ্ঠের জল সরবরাহ হয়ে থাকে। বড় বড় শহরে কি হয়, বড় বড় নদীর থেকে যে জল পাওয়া যায় সেই জলটাকে পিউরিফাই করে ট্যাঙ্কিতে রাখা হয়, পাইপ লাইনের সাহায্যে বাড়ি বাড়ি দেওয়া হয়। তাহলে যেমন কলকাতা শহরে গঙ্গার জল দেওয়া হয়, এটা ভূপৃষ্ঠের জল। আর কিন্তু দেশের অনেক ছোট ছোট মাঝারি শহরে এখনো ভূগর্ভস্থ জল সরবরাহ হয়। ছোট ছোট শহর বলতে যেমন কৃষ্ণনগর, আসানসোল, এইসব জায়গাতে কি হচ্ছে, মাটির তলা থেকে জল তোলা হচ্ছে। আসানসোলে নাও হতে পারে, কৃষ্ণনগর ধরো, এরকম যে মাটির তলা থেকে জল তুলে সেই জলকে দিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়িতে। তাহলে ভূগর্ভের জল। আমাদের দেশের বহু অঞ্চলে কৃষিক্ষেত্রে এখনো ব্যাপকভাবে ভূগর্ভস্থ জল ব্যবহৃত হয়। আমাদের দেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ জলকে কৃষিকাজে ব্যবহার করে, অর্থাৎ স্যালো মেশিন বসানো হয়, জল তোলা হয় মাটির থেকে, সেই জলটাকে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। বৃষ্টির জল প্রাকৃতিক উপায়ে ভূগর্ভে পুনঃস্থাপিত হয়। প্রাকৃতিক ভাবে বৃষ্টির জল কি হয়, বৃষ্টি পড়ে, জল এখানে পড়ে, সেই জল আবার মাটির তলে চলে যায়। এই যে পুনরায় পুনরায় আবার মাটির তলে থেকে জল আমরা যেমন কল দিয়ে তুলে নিই, এই জলটা যেমন তুলে নিই, আবার জল এইভাবে আবার ফিরে আসে, একে বলা হচ্ছে পুনরায় পুনঃস্থাপিত হয়। কোথায়? মাটির তলে। কিন্তু এই জল পুনঃস্থাপনের পরিমাণ সীমিত। এই যে জল যে পুনরায় মাটির তলে যাচ্ছে, এটা কিন্তু ব্যাপক পরিমাণে যাচ্ছে না, এটা সীমিত। সীমিত কথার অর্থ হচ্ছে অল্প পরিমাণে, অল্প পরিমাণে যাচ্ছে, বেশি যেতে পারছে না, মানুষ ব্যবহার করে ফেলছে বেশি। ফলে বহু অঞ্চলে ভূগর্ভস্থ জল এত পরিমাণে উত্তোলন করা হচ্ছে যা পুনঃস্থাপনের পরিমাণ থেকে অনেক বেশি। তাহলে বেশি জল তুলে ফেলছি, জল কম যাচ্ছে।
যেটুকু যাচ্ছে তার থেকে বেশি তুলে ফেলছি, তাহলে কি হচ্ছে, জলের লেভেল মনে করো এখানে ছিল, এবার তুলে ফেললাম, জল তুলে ফেললাম, তুলে ফেললে জলের লেভেল এখানে আসলো। আগে জলের লেভেল ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত জলের লেভেল ছিল, তুলে ফেললাম, তোলার পরে জলের লেভেল এসে দাঁড়ালো এখানে। এবার বৃষ্টির জল আসলো, বৃষ্টির জল এসে লেভেলটা এখানে দিল। তাহলে আগে 1 নম্বরে এখানে ছিল, তোলার পরে এখানে হলো, 3 নম্বরে এখানে হলো, অর্থাৎ আলটিমেটলি জলের লেভেল এই পর্যন্ত কমে গেল, এইটুকু কমে গেল। এবার জলের লেভেল এইভাবে ক্রমশ কমতে আছে। এবার দেখা গেল এইখানে যদি জলের লেভেল চলে আসে, কলের পাইপটা আগে এইটুকু ছিল, তাহলে এবার কি হচ্ছে, এই পর্যন্ত জলের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তখন কি হয়, তখন যে সমস্যাটা হয় এবার দেখো, এই কারণে ভূগর্ভস্থ স্তরে জলের ঘাটতি দেখা যাচ্ছে, জলস্তর নিচে নেমে যাচ্ছে এবং গার্হস্থ্য কাজের জন্য প্রয়োজনীয় জল ভূগর্ভস্থ স্তর থেকে ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কলে জল উঠছে না। গ্রীষ্মের সময়ে, গ্রীষ্মের প্রারম্ভে বহু নলকূপ থেকে জল উঠছে না, কারণ গ্রীষ্মকালের সময় কি হয়, জলের লেভেল ক্রমশ নিচে নামতে থাকে, আর বৃষ্টি হচ্ছে না বলে জল নিচে যাচ্ছে না গ্রীষ্মের প্রারম্ভে। গ্রীষ্মের শেষের দিকে আবার বৃষ্টি হয়, আবার জল মাটির তলে খানিকটা চলে যায়। ফলস্বরূপ বহু অঞ্চলে জল সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। গ্রীষ্মের সময় যদি জল না পাওয়া যায়, তাহলে বহু অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। জল নেই, কি হবে তাহলে? জল না থাকলে মানুষের হাহাকার শুরু হয়ে যাবে, জল না হলে তো মানুষ বাঁচে না। এই কারণে অত্যাধিক জল উত্তোলনের জন্য ভূগর্ভস্থ জলের গুণাগুণের পরিবর্তন ঘটছে। অধিক পরিমাণে জল তুলে ফেলছো, অল্প পরিমাণে জল ভূগর্ভের ভেতরে দিচ্ছ, ফলে জলের গুণাগুণ, জলের মধ্যে যেসব ভালো উপাদান থাকে সেগুলোর পরিমাণ কমে যাচ্ছে, খারাপ উপাদানের পরিমাণ বেড়ে যাচ্ছে। এমনকি বহু অঞ্চলে ভূগর্ভস্থ জলে দূষণ সৃষ্টি হচ্ছে, এই দূষিত হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জল। কিভাবে? কৃষিক্ষেত্রে তুমি সার দিচ্ছ, সেই সার জলের সাথে মিশে যাচ্ছে, বিভিন্ন ভাবে ভূগর্ভের জল দূষিত হচ্ছে, সে কারণে জলের পানীয় রূপে গ্রহণযোগ্যতা ব্যাহত হচ্ছে, জলকে পান করতে পারছি না আমরা, জলের পান যোগ্যতা কমে যাচ্ছে, পানীয় জল হিসেবে গ্রহণযোগ্যতা হারাচ্ছে জল। তো আমরা পর্ব নাম্বার 1, যেখানে আমরা দেখলাম যে আমাদের গল্প পাঠ করা এবং তার অর্থটা বুঝে নেওয়া। আশা করছি আমরা এই গল্প যা পড়লাম এর যে অর্থ আমরা বুঝতে পারলাম, এই অর্থ বুঝে আমরা এবার সঠিক সমস্যার সমাধান করতে সমর্থ হব। যাব আমাদের পর্ব নাম্বার 2-তে। পর্ব নাম্বার 2-তে আমরা কি পাচ্ছি দেখে নেওয়া যাক। পর্ব নাম্বার 2-তে আমরা পাই, সর্বদাই আমরা পাই শব্দার্থ, শব্দার্থ পাই। এবার এই শব্দার্থগুলোকে আমাদের দেখে নিতে হবে, বইয়ের পেছনে আছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে লিখতে পারো, এবং আমি এখন বলে দিচ্ছি, মুখস্থ করতে হবে। 1 দাগ, অপরিসীম, ভীষণ। বিশুদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ কথার অর্থ শুদ্ধ অথবা দূষিত পদার্থ নেই এমন। সীমিত, অল্প বা সীমাবদ্ধ। জটিল, কঠিন। বরাদ্দ, নির্দিষ্ট করে রাখা। গার্হস্থ্য, সংসারের জন্য বা সংসারের কাজের জন্য। প্রয়োজন, দরকার। সমাধান, সহজভাবে মিটিয়ে দেওয়া। ভূগর্ভস্থ, মাটির নিচের। সংরক্ষণ, রক্ষা করা। পুনঃস্থাপন, পুনরায় স্থাপিত করা। উত্তোলন, তুলে নেওয়া। প্রারম্ভে, শুরুতে। নলকূপ, জল তোলার পাইপ যুক্ত কল বা চাপ কল। অত্যাধিক, অনেক বা প্রচুর। যোগান, চাহিদা মেটানো। সার্বিক, সবার জন্য। ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসা জলের ধারা। তাহলে আমরা পর্ব নম্বর 2-তে পেলাম শব্দার্থ। কটা পেলাম দেখো তো? 18টা পেলাম। এবার থাকবে, এই 18টা তো লিখবে, সেটা থাকবে তোমার CW 1 থেকে 18 দাগ, আর 19 থেকে 25 দাগ এটা থাকবে তোমার HW, নিজে নিজে গল্পের থেকে খুঁজে বের করবে এবং লিখবে। পর্ব নাম্বার 3-তে যাব, বিপরীত শব্দ। পর্ব নাম্বার 3-তে বিপরীত শব্দগুলোকে মুখস্থ করে ফেলো। কি আছে? 1 দাগে, রক্ষা করা, ধ্বংস করা। বিশুদ্ধ, দূষিত। সীমিত, সীমাহীন। জটিল, সরল। গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতাহীন। উত্তোলন, অবতোলন বা নিচে প্রবেশ করা বা পুনঃস্থাপন। পুনঃ, এই বই অনুযায়ী করলে পুনঃস্থাপন, পুনঃস্থাপন। অত্যাধিক, অল্প, সরকারি, বেসরকারি। ভূগর্ভস্থ, ভূপৃষ্ঠস্থ। আর প্রাকৃতিক, কৃত্রিম। বৃদ্ধি, হ্রাস। গ্রামীণ, শহুরে। কটা পেলাম আমরা? 12টা পেলাম।
এই 12টা তোমার থাকছে সিডব্লিউ, এখানে 12টা থাকছে তোমার সিডব্লিউ 1 থেকে 12 দাগ। আর এইচডব্লিউ কি করবে 13 দাগ থেকে 20 দাগ। এই কটা তুমি নিজে তৈরি করবে, ওদের থেকে গল্পের থেকে খুঁজে খুঁজে বের করবে। এবার আমরা যাব পর্ব 4-এ। পর্ব নাম্বার 4-এ আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। অর্থাৎ এখানে আমরা 10টি প্রশ্ন পাচ্ছি। যে আলোচ্য রচনাংশ আমরা পড়লাম, এই রচনাংশ পড়ার পরে এখান থেকে আমরা 10টি প্রশ্নের উত্তর করব এবং 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত আমাদের এইচডব্লিউ থাকবে। তো আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নলকূপ থেকে জল ওঠে না কোন সময়ে? তো আমরা এখানে গল্পের মধ্যে পেয়েছি নলকূপ থেকে জল ওঠে না গ্রীষ্মের সময়ে। কেন? কারণ জলের লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে, বেশি পরিমাণে জল ব্যবহার করছি, সেই পরিমাণে জল নিচে যাচ্ছে না, তাই তো? তাহলে কোন সময়ে আমরা এই সমস্যাটা দেখতে পাই? গ্রীষ্মের সময়ে। কোশ্চেন নাম্বার 2-তে আসি। কোশ্চেন নাম্বার 2-তে বলছে দেশের বড় বড় শহরে কোন জল সরবরাহ করা হয়? আমরা একটু আগেই জানলাম যে দেশের বড় বড় শহরে ভূপৃষ্ঠের উপরে যেমন বড় বড় নদীর থেকে জল সরবরাহ করা হয়। তাহলে ভূপৃষ্ঠত্ব, ভূপৃষ্ঠের উপরের অংশের জল। কোন অংশের জল? উপরের অংশের। কার উপরের অংশের? আমার না তোমার? ভূপৃষ্ঠের। কোশ্চেন নাম্বার 3টা দেখো, জল সমস্যার সমাধানে কাদের অংশগ্রহণ করা দরকার? একটু আগে আমরা জানতে পেরেছি সরকারি সংস্থাগুলি, বেসরকারি সংস্থাগুলি। এর সাথে তুমি আরো যোগ করতে পারো এবং সাধারণ মানুষ। সাধারণ মানুষকেও তো অংশগ্রহণ করতে হবে, তবেই তো জল সমস্যা সমাধান হবে। যাব কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ কি পাচ্ছি? মাথা পিছু জলের পরিমাণ কমে যাচ্ছে কেন? মাথা পিছু জলের পরিমাণ কমার প্রধান কারণ হচ্ছে লোক সংখ্যা বৃদ্ধি। আর লোক সংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে? শিল্প বাড়ছে, চাষের জমি বাড়ছে, জলের পরিমাণও বাড়ছে। তাহলে জলের ব্যবহার যত বেড়ে যাচ্ছে, মাথা পিছু জলের পরিমাণ তত কমে আসছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, বইয়ের দিকে তাকাও সবাই। বলছে মাথা পিছু জলের কত ভাগ কৃষিকাজে ব্যবহৃত হয়? আমরা গল্পের থেকে কত পেয়েছিলাম? 8.5%। এটাই হবে উত্তর। 6 দাগ, প্রকৃতিতে বিশুদ্ধ জলের পরিমাণ কি পর্যাপ্ত পরিমাণে আছে? পর্যাপ্ত পরিমাণে নেই এই কথা কি কোথাও লেখা আছে? সীমিত আছে। সীমিত থাকার অর্থ কি? যখনই লোক সংখ্যা বাড়বে, যখনই শিল্প বাড়বে, যখনই কৃষিকাজ বাড়বে, তখন কিন্তু আমরা আর পর্যাপ্ত পরিমাণ জল পাবো না। এরকম যদি হতো শিল্প বাড়ুক, কৃষি বাড়ুক, কিন্তু মানুষের মাথা পিছু জলের পরিমাণ একই থাকবে, তাহলে ভাববো যে পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে নেই। যাব 7 দাগে, গার্হস্থ্য জীবনের জল কোথা থেকে পাওয়া যায়? গার্হস্থ্য জীবনের জল ভূপৃষ্ঠে থেকে না ভূগর্ভস্থ থেকে? ভূগর্ভস্থ থেকে। ভূগর্ভস্থ থেকে। কিন্তু গ্রামগঞ্জের মানুষ ভূপৃষ্ঠের জলকে ব্যবহার করে। কিন্তু আমাদের এখানে গল্পে কি লেখা আছে? ভূগর্ভস্থ জলকে আমরা গার্হস্থ্য জীবনে ব্যবহার করি। এবার আসবো পরের প্রশ্ন, 8 দাগ। 8 দাগটা দেখো, বৃষ্টির জল কিভাবে ভূগর্ভে পুনঃস্থাপিত হয়? বৃষ্টির জল মাটি চুইয়ে মাটির নিচে চলে যায়, এইভাবে ভূপৃষ্ঠের জল নিচে চলে যায়, ভূগর্ভে পুনঃস্থাপিত হয়। পুনঃস্থাপিত মানে ওখান থেকে একবার তুলেছিলাম, ওখান থেকে একবার তুলেছিলাম, তো সেটাকে আবার পুনরায় সেখানে পাঠালাম, পুনঃস্থাপিত হলো, পুনরায় আবার তাকে সেখানে জমা করা হলো। যাব 9 নাম্বার কোশ্চেনে। 9 নম্বরে আছে কি? কয়েকটি ভূপৃষ্ঠের জলের উৎসের নাম। কয়েকটি ভূপৃষ্ঠের জলের উৎসের নাম: ঝর্ণার জল, নদীর জল, পুকুরের জল, হ্রদের জল ইত্যাদি। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে পানীয় জলের গ্রহণযোগ্যতা ব্যাহত হচ্ছে কিভাবে? পানীয় জলের গ্রহণযোগ্যতা ব্যাহত হচ্ছে ভূগর্ভের জলকে উপরে তোলা হচ্ছে, সঠিক পরিমাণে পুনঃস্থাপিত করা হচ্ছে না, ফলে জলের গুণাগুণ কমে যাচ্ছে। জলের গুণাগুণ যখন কমে যায় তখন সেটা পানের অযোগ্য হয়ে যায়, তাই পানীয় জলের গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে।
এটা বড় প্রশ্ন, কিন্তু একটু বেশি করে লিখতে হবে এখানে। এরপরে 11 দাগ আসো। 11 দাগ আছে এখানে? 11 থেকে 20 দাগ কি করতে হবে? নিজেকে, নিজের মন থেকে এখান থেকে গল্প পড়ে পড়ে বানাতে হবে, তাই তো? গল্পে কি আছে দেখা যাক। গল্প পড়ে কি আমরা বানানো শিখেছি? আজকে কত নম্বর অনুচ্ছেদ চলছে আমাদের? 32। তার মানে 31টা অনুচ্ছেদে আমরা প্রশ্ন বানানো শিখে গেছি অলরেডি। তো একদম প্রথম লাইনে চলে আসি, দেখি প্রথম লাইনে কি আছে। এই পৃথিবীর সমগ্র জীবকুলের জীবনযাত্রা রক্ষা করার জন্য জলের গুরুত্ব অপরিসীম। এই লাইনটা থেকে আমরা একটা প্রশ্ন বানাতেই পারি। তাহলে জীবনের জীবনযাত্রা, পৃথিবীর সমগ্র জীবকুলের জীবনযাত্রা পরিচালনা করার জন্য কার ভূমিকা অপরিসীম? এই প্রশ্ন। উত্তর কি? জলের গুরুত্ব অপরিসীম, জলের ভূমিকা অপরিসীম, তাই তো? তাহলে এইভাবে 11 থেকে 20 পর্যন্ত আমাদের নিজেদের করতে হবে। পারা যাবে তো? যাব আমাদের পরবর্তী পর্ব। পরবর্তী পর্বের নাম কি? 5, তাই তো? পর্ব নাম্বার কত হবে এবার? 5 হবে। দেখা যাক পর্ব নম্বর 5-এ আমরা কি পাচ্ছি। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। টিক চিহ্ন দিতে বলেছে। দেখা যাক এক দাগে কি আছে। এক দাগের প্রশ্নটা, পৃথিবীর সকল জীবের বেঁচে থাকার জন্য কিসের গুরুত্ব অপরিসীম? দেখেছো, ওই প্রথম লাইনটা থেকে প্রশ্ন হয়েছে। তাহলে বৃষ্টির গুরুত্ব অপরিসীম, জলের গুরুত্ব অপরিসীম, বাসস্থানের, সংহতির। এর মধ্যে আমরা জলেরটাকেই পেলাম, বাকিগুলোকে পেলাম না। জলের গুরুত্ব অপরিসীম, তাই তো? এরপরে যাব 2 দাগে। ভূপৃষ্ঠের জলের গুণাগুণ ব্যাহত হচ্ছে কেন? বৃষ্টির অভাবে, আর্সেনিকের কারণে, অত্যাধিক জল উত্তোলনের জন্য, কীটনাশকের কারণে। সবকটাই সঠিক, কিন্তু গল্পে কিন্তু বৃষ্টির অভাবে নেই, গল্পে কিন্তু আর্সেনিকের কারণে সেটাও নেই, গল্পে কীটনাশক ব্যবহারের কথাও নেই। অর্থাৎ সি দাগটা হবে এখানে সঠিক উত্তর। তাহলে 1-এর বি আর 2-এর সি। চলে যাব 3 দাগে। 3 দাগের প্রশ্নটা কি আছে দেখি। 3 দাগের প্রশ্ন এখানে রয়েছে, গ্রীষ্মের প্রারম্ভে কি ঘটে? এ দাগে আছে গরম পড়ছে, হ্যাঁ সত্যি। কালবৈশাখী শুরু হচ্ছে, সত্যি। নলকূপে জল উঠছে না, এটাও সত্যি। জলের স্তর বেড়ে যাচ্ছে, এটা সত্যি না। তাহলে 3টে সত্যি। তার মধ্যে গরম পড়ছে এটা বইতে নেই, কালবৈশাখী শুরু হচ্ছে এটাও নেই। আমাদের সঠিক উত্তর হবে সি দাগটা। আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কোনটাকে নেব আমরা? সি দাগকে নেব। চলে যাব 4 দাগের প্রশ্ন। 4 দাগে কি আছে দেখো, জলের চাহিদা বৃদ্ধির একটি কারণ হতে পারে ড্যাশ। শিল্পের প্রসার, সঠিক। চাষের কাজে জল ব্যবহার, সঠিক। গার্হস্থ্য কাজে জলের ব্যবহার, সঠিক। জনসংখ্যা বৃদ্ধি, সঠিক। প্রথম 3টে কিন্তু ততটা সঠিক পাচ্ছি না, আমরা সরাসরি উল্লেখ পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধি, এটাকে আমরা পেয়েছি বইয়ের মধ্যে। তাহলে এটাকে আমরা কি করব? একদম সঠিক বলে মেনে নেব। চলে যাব 5 দাগে। 5 দাগে দেখো, আমাদের দেশে গার্হস্থ্য কাজের জল আসে কোথা থেকে? ভূগর্ভ থেকে, নদী থেকে, সমুদ্র থেকে, বৃষ্টির জল থেকে। আমাদের দেশে কোথা থেকে বেশি ব্যবহার করি আমরা? ভূগর্ভ। তাহলে এ দাগটা কি হবে এখানে? সঠিক হবে। 6 দাগে চলে আসো। প্রাকৃতিক উপায়ে কোন জল ভূগর্ভে আবার প্রবেশ করে? সাগরের জল, নদীর জল, দূষিত জল, বৃষ্টির জল। তাহলে প্রথম 3টেকে আমরা কেটে দিলাম। অ্যান্সার করব কোনটা? ডি অপশন, বৃষ্টির জল। 7 দাগের প্রশ্নে আসো। 7 দাগে কি আছে দেখো, ভূগর্ভের জলের পান যোগ্যতা কমে যাচ্ছে কেন? আর্সেনিকের জন্য না, চাষের জন্য না, দূষণের জন্য, শিল্পের জন্য। দূষণের জন্যটাকে সঠিক করতে হবে। এটা সরাসরি বইতে নেই কিন্তু, তাই না? গুণাগুণ কমে যাচ্ছে, অর্থাৎ দূষণ বাড়লেই গুণাগুণ কমে, সেই কারণে। আচ্ছা, মাথা পিছু জলের কত ভাগ শিল্পে ব্যবহৃত হয়? শিল্পে ব্যবহৃত হয় 10%, আছে না? তাহলে এ হবে না, বি হবে না, বি হবে। সি হবে না, ডি হবে না, তাই তো? আচ্ছা, 10 ভাগ তো হবে না, বি। এইখানে বি অপশন গোল করে দিয়ে চলে আসলে তোমার সঠিক উত্তর হলো না। 10 ভাগ মানে কার 10 ভাগ? 200 ভাগের 10 ভাগ না 500 ভাগের 10 ভাগ? 100 ভাগের 10 ভাগ, অর্থাৎ শতকরা 10 ভাগ, অর্থাৎ 100 কেজি যদি জল থাকে তার মধ্যে 10 কেজি। যদি
যদি 1 কেজি থাকে তার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 10%। এটা মনে রাখবা, হ্যাঁ। এরপরে আসবো 9 দাগে, তাহলে 8-এর কিন্তু বি করলে হবে না, করতে হবে কোনটা? ডি, শতকরা 10 ভাগ। বই আঙুল দাও, ঠিক হয়ে বসো। সংরক্ষণ দরকার কিসের? এই যে প্রশ্নটা, নদীর বলেনি, এখানে ভূগর্ভের বলেনি, জলের বলেছে, ভূপৃষ্ঠের বলেনি, তাহলে কোনটাকে সঠিক উত্তর করব? সি, সি জলের। কোনটাকে সঠিক করব? জলের। 10 দাগ, এই গল্পের নাম কি হতে পারে? অর্থাৎ এই গল্পের নাম কি হতে পারে, এই প্রশ্নটাকে আমরা অন্যরকম ভাবে লিখতে পারতাম। শিরোনাম, শিরোনাম চয়ন করো, মানে খুঁজে বের করো, শিরোনাম চয়ন করো, বা কোনটা এই গল্পের শিরোনাম হতে পারে, এরকম প্রশ্ন হতে পারতো। এই গল্পের নাম কি, সেটাও হতে পারে। তাহলে কি করব? জলের দাম, জলের মূল্য, জল ও শিল্প, ভারতের জল সংকট, কোনটা? ভারতবর্ষের জলের সংকট হতে পারে, সেই কথা নিয়েই বলেছে। তাহলে এটা ভারতের জল সংকট, এটাকেই বেশি গুরুত্ব দিতে হবে আমাদের, অন্তত এইটুকু পড়ার পরে। যে পাঠটা আমরা পড়েছি আজকে, এই পাঠটা পড়ার পরে আমাদের কিন্তু এই যে যে পাঠটা দেখতে পাচ্ছ না, এই পাঠটা দেখার পরে আমরা ভারতের জল সংকট এই কথাটাই শুধু বলতে পারি। এছাড়া অন্য কোনো নাম কি আমরা যে 4টে পেলাম সে 4টে দেওয়ার মতন নাম হয়েছে? হয়নি। 11 দাগে আসো, মাটির তলা থেকে জল তোলাকে কি বলে? উত্তোলন বলে, হ্যাঁ। পাম্প বলে, কিন্তু এখানে নেই। পুনঃস্থাপন তো হবেই না। ভূগর্ভস্থ জল, সেটা তো তোলাকে বলে না। জল তুলে আনাকে কি বলে? উত্তোলন। বেশ, তাহলে কোনটা সঠিক উত্তর? এ সঠিক উত্তর। 12 দাগ, 12 দাগে পাচ্ছি মাটির তলায় জল প্রবেশ করাকে কি বলে? উত্তোলন বলে না, আরোহণ বলে না, সংরক্ষণ বলে না, সি অপশনে আছে পুনঃস্থাপন। এটা কি সঠিক হবে তো? বেশ, তাহলে 13 দাগে যাই। নদীর জলকে, নদীর জলকে কি বলে? নদীর জলকে ভূগর্ভের জল বলে না, পানীয় জল বলে না, জল সংকট বলে না, সি ভূপৃষ্ঠের জল বলে। এটা সঠিক হবে তো? 14 দাগে আসো, 14 দাগে বলছে সংসারের কাজকর্মকে কি বলা যেতে পারে? গৃহস্থ, গার্হস্থ্য, ভূগর্ভস্থ, সংরক্ষণ। তাহলে গার্হস্থ্যটা বইতে পেয়েছি, তাই তো? তাহলে গার্হস্থ্যটাকে আমরা সঠিক বলে বিবেচনা করি। যাব 15 দাগের প্রশ্নে। 15 দাগে কি আছে? সরাসরি ভূপৃষ্ঠের জল গ্রহণ করা ঠিক নয় কেন? এটা জলের অভাব ঘটায়, এটা বিশুদ্ধ নয়, এটা পশু পাখির পানীয়, এতে মিনারেল কম থাকে, তাহলে এটা বিশুদ্ধ নয়, এই কথাটা বলতে পারি আমরা, তাই না? সরাসরি পান করা যাবে না, বিশুদ্ধ নয়, একটু আমাদের পিউরিফাই করে নিতে হবে। তাহলে 15-র কত হবে উত্তর? বি, বি হবে। এতে কোথায় লেখা আছে বিশুদ্ধ জল নয়? এতে লেখা আছে? লেখা নেই। আচ্ছা, পর্ব কত গেল এটা? পর্ব 5। এবার আমরা যাব পর্ব 6-এ। পর্ব 6-এ হচ্ছে পদ, তাই তো? পদ চেনা। আচ্ছা, এখানে HW 16 দাগ থেকে 20 দাগ, এটা তোমাদের HW থাকলো, তোমরা নিজেরা তৈরি করবে। অপশন গুলো খুব চিন্তা করে করে করবে। এ, বি, সি, ডি, যে অপশন দেবে না, অপশন গুলো অনেক চিন্তা করে বুদ্ধি প্রয়োগ করে দেবে, পারবে তো? তাহলে পথ চেনা প্লাস তার পরিবর্তন করা, প্রত্যেকের ধরবো কিন্তু আমি। পথ চেনা এবং তার পরিবর্তন করা। চলে আসি পর্ব 6-এ। গল্পের থেকে আমাদের দিতে হবে পৃথিবীর, পৃথিবীর এই যে পৃথিবী, এটা কোন পদ? বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। জীবনযাত্রা রক্ষার জন্য জলের গুরুত্ব অপরিসীম। জলের গুরুত্ব, গুরুত্বটা কোন পদ বলতে পারবে? গুরুত্বটা বিশেষ্য পদ। বিশেষ্য পদ কি? অপরিসীম। গুরুত্ব, গুরুত্ব মানে কি? একটা বিষয়ের নাম, একটা ঘটনার নাম, ঘটনাটা কি? গুরুত্ব। এবার বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা কি বৃদ্ধি পাচ্ছে? বিশেষ্য। বৃদ্ধি পাচ্ছে, এটা কোন পদ? কিভাবে বিশেষণ হলো? বৃদ্ধি পাওয়া, জলের চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রিয়াপদ। কিন্তু, কিন্তু কোন পদ? অব্যয় পদ। যেহেতু প্রকৃতিতে বিশুদ্ধ জল
এই বিশুদ্ধ আর জল এই দুটোকে আলাদা আলাদা ভাবে যদি লিখি, জলটা কোন পদ, একে পরিবর্তন করলে কি হয়, জলীয়, বিশেষণ হয়ে যায়। আর বিশুদ্ধ কেমন জল, বিশুদ্ধ জল, তাহলে বিশেষণ, বিশুদ্ধ থেকে পদ পরিবর্তন করে বিশেষ্যতে আসো। বিশুদ্ধতা, জলের বিশুদ্ধতা রক্ষা করতে হবে। কি রক্ষা করব, একটা জিনিস রক্ষা করব, জিনিসটার নাম কি, বিশুদ্ধতা। তাহলে কোন পদ, বিশেষ্য পদ। কি দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য পদ পাওয়া যায়? আচ্ছা, এবার পরিমাণ সীমিত। পরিমাণ, পরিমাণ হচ্ছে তার কতটা পরিমাণে সে আছে, সেই পরিমাণটাকে বোঝানোর জন্য আমরা একে বিশেষ্য বলছি। কি পরিমাণ, একটা বিষয়বস্তুর নাম। এবার এই পরিমাণটা কেমন, সীমিত, তাহলে সীমিতটা কোন পদ হবে, বিশেষণ পদ হবে। আচ্ছা, মাথা পিছু জলের পরিমাণ কমে যাচ্ছে, এই যে কমে যাচ্ছে, এটা কোন পদ, ক্রিয়াপদ। জলজনিত সমস্যা, দেখো সমস্যাটা কি, বিশেষ্য পদ। কি সমস্যা, বিশেষ্য। কোন সমস্যা, কেমন সমস্যা, জলজনিত। এই জলজনিত পুরো কথাটা একত্রে বিশেষণ হিসেবে কাজ করছে এখানে। ঠিক আছে। আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে জটিল অবস্থার সৃষ্টি করবে, জটিল অবস্থা সৃষ্টি করবে, তাহলে সৃষ্টি করবে ক্রিয়াপদ, জটিল অবস্থা, অবস্থা বিশেষ্য পদ। কেমন অবস্থা, জটিল, বিশেষণ। কি হলো, বিশেষণ হলো। তাহলে এইভাবে এই গল্প থেকে অনেকগুলো পাওয়া যাবে। 30টা করতে হবে, লিখে নাও। 30টা পদ, 30টা পদ প্লাস সবকটার পরিবর্তন হবে না, কিছু কিছু পরিবর্তন করতে হবে, কিছু কিছুর কি করবে, পদের পরিবর্তন করতে হবে, মনে থাকবে। এবার যাব পর্ব নাম্বার 7-এ, অর্থাৎ আজকের ক্লাসের আমাদের শেষ পর্ব। আমরা সবসময় শেষ পর্বে কি রাখি, শেষ পর্ব। শেষ পর্ব মানে কত নম্বর পর্ব, 7 নম্বর পর্ব। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, কালকে কি করতে হবে, চেনা প্লাস পরিবর্তন। আগে না চিনে তুমি পরিবর্তন করতে পারবে, আগে চিনতে হবে তারপরে পরিবর্তন করতে হবে। প্রথম সেন্টেন্সে চলে আসো, 1 নম্বর সেন্টেন্সে। এই পৃথিবীর সমগ্র জীবকুলে জীবনযাত্রা রক্ষার জন্য জলের গুরুত্ব অপরিসীম। আমি শুধু লাস্টের টুকু নেব, এইটুকু নেব, জলের গুরুত্ব অপরিসীম। এইটা কোন কাল বলতে পারবে কেউ, এটা হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। এটা কোন কাল, এবার অতীত কালে যাও, এখান থেকে অতীত আর এখান থেকে ভবিষ্যতে যাব। বাক্যটাকে লিখতে হবে, তাই না, বাক্যটাকে লিখবো, জলের গুরুত্ব অপরিসীম ছিল, অতীত হলো, ভবিষ্যতে যাচ্ছি, জলের গুরুত্ব অপরিসীম হবে, হবে, হবে। এর পরেরটায় চলে যাও, বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এটা দেখো বর্তমান কাল আছে, বর্তমানে চলছে কাজটা, যে গুরুত্বটা ক্রমশ আজকে বৃদ্ধি পাচ্ছে, কালকে বৃদ্ধি পাচ্ছে, পরশুদিন বৃদ্ধি পাচ্ছে, বর্তমান। এবার এটাকে অতীতে নেব, তাহলে এটাকে কোন কাল বলবো, এটা বর্তমান হলো। এবার অতীতে নিয়ে যাই, অতীতে নিলে বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছিল, পাচ্ছে থেকে পাচ্ছিল, কোন কাল, অতীতকাল। এবার ভবিষ্যতে যাবে, জলে বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি পেতে থাকবে, পেতে থাকবে, পাবে বললে হবে না তো, পেতে থাকবে, পাচ্ছে, পাচ্ছিল, পেতে থাকবে, পায়, পেয়েছিল, পাবে, মনে রাখতে পারবো তো এরকম। তো এইভাবে এই ক্রিয়ার কাল বেশি দরকার নেই, অনেকগুলো করা যায় এখান থেকে, 1 থেকে 10টা, 10 দাগ পর্যন্ত নিজেরা ক্রিয়ার কাল পরিবর্তন করবে। 10টা কাল পরিবর্তন করতে গেলে তোমাকে কয়টা সেন্টেন্স লিখতে হবে, 30টা, কারণ এক একটা ক্রিয়ার কালে 3টে করে সেন্টেন্স হয়। দেখালাম না, আরেকটা দেখিয়ে দেবো নাকি পারবে, আরেকটা দেখিয়ে দিতাও, দেখে নাও। 3 নম্বরেরটা লিখে নাও। 3 নম্বরে যেটা থাকবে, 3-এর এ, 3-এর বি, 3-এর সি, এ বি সি করে লিখলে ভালো হবে। 3-এর এতে আমি কি লিখবো, জলজনিত সমস্যা তাই আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে জটিল অবস্থার সৃষ্টি করবে।
এইটুকু লিখে দিই, জটিল অবস্থার সৃষ্টি করবে, এইটুকু দিয়ে যদি করি তাহলে এটা ভবিষ্যতে আছে। জটিল অবস্থার সৃষ্টি করবে, এটা কোন কাল? ভবিষ্যৎ। একে অতীতে নিয়ে যাই, অতীতে নেব আর বর্তমানে আনবো, তাই তো? তিনটে সেন্টেন্স লিখতে হবে। অতীতকালে কি? জটিল অবস্থার সৃষ্টি অতীত করেছিল, আর বর্তমানে জটিল অবস্থার সৃষ্টি করে। তাহলে একটা হচ্ছে করে, কি কি লিখতে হবে? বর্তমানে কি লিখবো? করে। অতীতে কি লিখবো? করেছিল। আর ভবিষ্যৎ তো দেওয়াই আছে, কি? করবে। তাহলে এবার বুঝতে পারলে যে প্রত্যেকটা বাক্যকে ক্রিয়ার কাল পরিবর্তন করার জন্য আমার কয়বার করে লিখতে হচ্ছে? 3বার করে। এ বি সি, 3টে করে ক্রিয়ার কালে। তাহলে আমরা দেখলাম যে আমাদের 32 নম্বর যে অনুচ্ছেদটি ছিল, সেই অনুচ্ছেদ আজকে আমরা ক্লাসে 7টা পর্ব, কয়টা পর্ব করলাম? 7টা পর্ব দেখে নিলাম। এখানে তোমাদের যা যা করা হলো এগুলো এখনই করে নিলে সিডব্লিউ হবে, আর বাড়ির থেকে যেগুলো দিলাম সেগুলো কি হয়ে গেল? এইচডব্লিউ। এই সিডব্লিউ এইচডব্লিউ সব প্রত্যেকে রেডি করে নেবে, নির্দিষ্ট সময় কি করবে? জমা।